তাহলে আগের দিন হচ্ছে কি আলোর আলো চ্যাপ্টারে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের রাশিমালা নির্ণয়, যেটা অর্থাৎ সম্পর্কটা প্রতিষ্ঠা করতে বলা ছিল, লিখতে বলা ছিল, সেটা কি ছিল? এটা ধর এ বি সি, ফার্স্ট লেখা কোথা থেকে শুরু হবে? যে লেখ এ প্রতিসারক কোণ বিশিষ্ট, এখান থেকে লেখা শুরু করছে, ঠিক আছে? এ প্রতিসারক কোণ বিশিষ্ট, এ প্রতিসারক কোণ বিশিষ্ট, এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের প্রধান ছেদ, একটি প্রিজমের প্রধান ছেদ লিখতে শুরু করবে, ঠিক আছে? প্রধান ছেদ এ বি সি, মানে এটা একটা প্রিজমের প্রধান ছেদ, মানে প্রিজমকে যদি আমি কেটে নিই তাহলে সেটা হচ্ছে কি, এইটা হচ্ছে এই প্রিজমের প্রধান ছেদ। তো তার হচ্ছে প্রতিসারক কোণ হচ্ছে কি এ, ঠিক আছে? এ ছিল, এটা হচ্ছে কি, এটা প্রতিসারক কোণ। এবার একটা আলোক রশ্মি পি কিউ, ধর আলোক রশ্মি বায়ু থেকে গিয়ে প্রিজমের এই তলে আপতিত হয়েছে। পি কিউ একটা আলোক রশ্মি, এই আলোক রশ্মিটা হচ্ছে কি বায়ু থেকে গিয়ে প্রিজমের এ বি তলে আপতিত হয়েছে, এখানে এ বি তলে আপতিত হয়েছে। তাহলে কি লিখবো? একটি আলোক রশ্মি পি কিউ, একটি আলোক রশ্মি, একটি আলোক রশ্মি পি কিউ, পি কিউ বায়ু থেকে গিয়ে প্রিজমের প্রতিসারক তল, প্রিজমের প্রতিসারক তল কোন তলে পড়েছে? এ বি তলে। প্রিজমের প্রতিসারক তল এ বি এর ওপর, কিউ বিন্দুতে আপতিত হয়েছে, কিউ বিন্দুতে আপতিত হয়েছে। এতটা পর্যন্ত কারোর সমস্যা আছে? একটা এটা হচ্ছে কি, একটা এবি প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের প্রধান ছেদ, এবি প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের প্রধান ছেদ হচ্ছে কি না এবিসি। একটি আলোক রশ্মি পি কিউ বায়ু থেকে গিয়ে প্রিজমের প্রতিসারক তল এবির ওপর কিউ বিন্দুতে আপতিত হয়েছে, এটা হচ্ছে কি কিউ বিন্দু, এই কিউ বিন্দুতে গিয়ে পড়েছে, ঠিক আছে? আবার কি হবে? এরপর প্রতিসৃত হয়ে, এরপর প্রতিসৃত হয়ে হয়ে কিউআর পথে গিয়ে দ্বিতীয় প্রতিসারক তল, তাহলে এখানে কি হবে? কিউআর পথে এখান থেকে গেছে, দ্বিতীয় প্রতিসারক তল বলতে কোনটা? এসি। দ্বিতীয় প্রতিসারক তল এসি এর উপরে, প্রতিসারক তল এসি এর উপরে আর বিন্দুতে দ্বিতীয়বার প্রতিসৃত হয়ে আর এস পথে, এখানে কি হবে? আর এস এদিক থেকে চলে যাবে, আর এস পথে প্রতিসৃত হয়ে আর এস পথে প্রিজম থেকে বায়ুতে নির্গত হয়েছে। তাহলে এই লেখা পুরো একদম ডিটো লিখতে হবে যে কিরকম ভাবে লেখা হচ্ছে, ঠিক আছে? আর এস পথে প্রিজম থেকে বায়ুতে কি হচ্ছে? নির্গত হচ্ছে, ঠিকঠাক আছে? এতটা পর্যন্ত লেখা। কিউ বিন্দুতে এই তলের উপরে লম্ব কোনটা হবে? এটা হবে, তাই না? কিউ বিন্দুতে লম্ব হবে এটা। আর বিন্দুতে লম্ব কোনটা হবে? এইটা, তাই না? তাহলে আমরা কি বলেছিলাম যে এখানে আপতন কোণ কত বলেছিলাম?
I1, এই কোণটা কত R1, এই কোণটা কত I2। আচ্ছা, এটা হচ্ছে কত R2, আর এটা হচ্ছে কি I2। এতটা পর্যন্ত হয়েছিল, তাই তো? এরপরে কি লিখবো যে এখানে কি লিখবো যে কিউ বিন্দুতে, লিখে নে, কিউ বিন্দুতে আপতন এবং প্রতিসরণ কোণ যথাক্রমে কি কি লিখবো? কিউ বিন্দুতে আপতন এবং প্রতিসরণ কোণ যথাক্রমে কি কি লিখবো? I1, R1 বা I1 ও R1। কিউ বিন্দুতে আপতন এবং প্রতিসরণ কোণ যথাক্রমে I1 ও R1। তারপরে কি লিখবো? আর বিন্দুতে আপতন এবং প্রতিসরণ কোণ যথাক্রমে, আর বিন্দুতে আপতন কোণ কোনটা বলতো? R2 ও I2। এই যে I2 কোণ না, এই I2টাকে আমরা কি বলি? I2 কোণটাকে কি বলি আমরা? I2টাকে বলি কি? নির্গমন কোণ, তাই না? এই যে যে কোণটা থেকে আলোক রশ্মি এখানে হচ্ছে কি প্রিজম থেকে ছেড়ে বেরোচ্ছে, সেটা হচ্ছে কি নির্গমন কোণ। ঠিকঠাক আছে, নির্গমন কোণ। এবার আমরা কি লিখবো যে এখান থেকে একটা নাম দিয়ে দিই, এটা কি লিখবো? এন, বইতে যেমন আছে এটা আছে এম এন ড্যাশ, আর এটা এন এন ড্যাশ, এম, এটা ধর এন ড্যাশ, আর এটা হচ্ছে কি এন এন ড্যাশ। ঠিক আছে, পাশে লিখে দেবো কি যে এম এন ড্যাশ হলো হলো কিউ বিন্দুতে এবি তলের উপর কি লিখবো? অভিলম্ব, হ্যাঁ কি না? আর কি লিখবো এখানে? এন এন ড্যাশ হলো আর বিন্দুতে এসি তলের উপর অভিলম্ব। ঠিক আছে, এসি তলের উপরে অভিলম্ব। আর বিন্দুতে এসি তলের উপরে কি হচ্ছে? অভিলম্ব হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? কিউ বিন্দুতে এবি তলের উপরে অভিলম্ব হচ্ছে কত? এম এন ড্যাশ, এবং আর বিন্দুতে এসি তলের উপর অভিলম্ব হচ্ছে কি এন এন ড্যাশ। এতটা পর্যন্ত কি হলো? আমরা ব্যাখ্যা করে লিখে দিলাম। ঠিক আছে, এরপরের স্টেপ কি হবে? কিউ বিন্দুতে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ কত হবে? I1 মাইনাস R1। কেন? I1টা বড়, I2টা ছোট। ঠিক আছে, তো এরপরে কি লিখবো যে কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ, কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ, কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ কত হবে? না I1 মাইনাস R1। ঠিক আছে, পাশে লিখে দিতে পারিস এখানে যে I1 ইজ গ্রেটার দেন R1। কারণ কারণ কি? I1 গ্রেটার দেন R1 কারণ কি? আলো আলো লঘু হতে ঘন মাধ্যমে প্রতিসৃত হচ্ছে, তাই না? প্রথমে কি লিখেছি? কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ কত? না I1 মাইনাস R1। কেন I1 মাইনাস R1 করেছি? যে I1টা বড়, ওই জন্য। কিসের জন্য I1টা বড়? না কারণ আলো হচ্ছে লঘু হতে ঘন মাধ্যমে প্রতিসৃত হচ্ছে। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত হলে কি হয়? অভিলম্বের কাছে সরে আছে, মানে কি আপতন কোণটা বড়, প্রতিসরণ কোণটা কি হচ্ছে? ছোট। তারপরের লাইনে কি লিখবো? আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ কি হবে?
না I2 মাইনাস R2, তাই না? I2 মাইনাস R2, এখানে পাশে কি লিখবো? I2 ইজ গ্রেটার দেন R2, কারণ এখানে কি লিখবো? আলো ঘন মাধ্যম হতে লঘু মাধ্যমে প্রতিসৃত হচ্ছে। আলো ঘন মাধ্যম হতে লঘু মাধ্যমে প্রতিসৃত হচ্ছে, প্রতিসৃত হচ্ছে, ঠিক আছে? ঠিকঠাক লিখেছিস? এরপরে কি লিখবো? উভয় ক্ষেত্রে চ্যুতিকোণ কোন দিকে হচ্ছে বলতো? ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, নাকি না? উভয় ক্ষেত্রে চ্যুতিকোণ ঘড়ির কাঁটার অভিমুখে হয়, তাই মোট চ্যুতিকোণ সমান কি লিখবো? উভয় ক্ষেত্রে চ্যুতিকোণ, উভয় ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার অভিমুখে হয়। ঘড়ির কাঁটার দিকে ঘুরে যাচ্ছে না, এইরকম যাচ্ছিল, এরকম হয়ে গেছে, মানে কি এরকম করে বেঁকে গেছে, ঘড়ির কাঁটার দিকে বেঁকে গেছে, তাই না? ঘড়ির কাঁটার দিকে বেঁকে গেছে। উভয় ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি হচ্ছে ঘড়ির কাঁটার অভিমুখে হয়, তাই মোট চ্যুতিকোণ সমান কি লিখবো? মোট চ্যুতিকোণ সমান কি লিখবো? যে প্রথম ক্ষেত্রে চ্যুতিকোণ যেটা I1 মাইনাস R1 হয়েছে প্লাস I2 মাইনাস R2, যোগ করে দিলে কত আসছে? এটা যোগ করে দিলে I1 প্লাস I2 মাইনাস R1 মাইনাস R2, তাহলে I1 প্লাস I2 মাইনাস কমন নিলে R1 প্লাস R2 হচ্ছে কি মোট চ্যুতিকোণ, ঠিক আছে? এতটা পর্যন্ত হলো। এবারে কি প্রমাণে ছিল কি যে চ্যুতিকোণ, এখানে পাশে হচ্ছে ডেল্টা লিখে রেখে দিবি। চ্যুতিকোণের ফর্মুলা কি ছিল? I1 প্লাস I2 মাইনাস A, মানে R1 প্লাস R2টাকে A প্রমাণ করতে হবে। তাহলে ওই R1 প্লাস R2টাকে A প্রমাণ করতে গেলে কোথা থেকে শুরু করতে হবে? যে কোন ত্রিভুজ নিতে হবে? বল কোন ত্রিভুজ নিতে হবে? আর, ঠিক আছে? ত্রিভুজ কিউ এন ড্যাশ আর হতে পাই, ঠিক আছে? কিউ এন ড্যাশ আর হতে কি কি পাচ্ছি? যে R1 কোণ প্লাস এরকম করে অ্যাঙ্গেল লিখে দিবি, কিউ বড় জোর এখানে লিখতে পারিস একবার, না হলে পুরোটা কিরকম? যে এন ড্যাশ কিউ আর, মানে কোন কোনটা? এটা এন ড্যাশ কিউ আর, প্লাস কি লিখবো? কিউ আর এন ড্যাশ, মানে কি হচ্ছে কিউ আর এন ড্যাশ, মানে এই কোনটা, প্লাস কি লিখবো? কিউ আর এন ড্যাশ কিউ, এরকম লেখা যায় আর এন ড্যাশ কিউ সমান কত লিখবো? 180 ডিগ্রি। এই দুজনের মান কত? এটার মান কত? R1, এটার মান হচ্ছে কত? R2, আর এটা হচ্ছে আমরা বার করব আর এন ড্যাশ কিউ সমান 180 ডিগ্রি। এখান থেকে কি লিখবো? বা আর এন ড্যাশ কিউ সমান 180 ডিগ্রি মাইনাস R1 মাইনাস R2, এরকম করে লিখে রেখে দিচ্ছি, ঠিক আছে? এবারে তারপরে কি করতে হবে? কোথা থেকে আসবে? চতুর্ভুজ থেকে, তাই তো? চতুর্ভুজ কিরকম করবো? চতুর্ভুজ, কোন চতুর্ভুজ? এ কিউ এন ড্যাশ আর, মানে এই চতুর্ভুজটা এ কিউ এন ড্যাশ আর চতুর্ভুজ থেকে পাই কি কি লিখবো? চারটে কোণের সমষ্টি কত হবে? এন ড্যাশ কিউ এ, এন ড্যাশ কিউ এ মানে কোনটা লিখলাম? এন ড্যাশ কিউ এ মানে এই কোণটা লিখলাম, প্লাস কিউ এ আর মানে ওই কোণটা লিখলাম, প্লাস এ আর এন ড্যাশ প্লাস আর এন ড্যাশ কিউ সমান 360 ডিগ্রি। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি। এখান থেকে এন ড্যাশ কিউ এ, এন ড্যাশ কিউ এ মানে কি? এটা হচ্ছে কি 90 ডিগ্রি, তাই না?
এন ড্যাশ কিউ এ মানে কি 90 ডিগ্রি, কেন কি এটা তো লম্ব, আর এটা হচ্ছে কি ওই তল আছে, তলের উপরে লম্ব, মানে এই কোণটা কত হবে 90 ডিগ্রি, এন ড্যাশ কিউ এ মানে কত হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস কিউ এ আর, কিউ এ আর মানে এটা হচ্ছে কি প্রিজমের প্রতিসারক কোণ এ। আচ্ছা, এ আর এন ড্যাশ, এ আর এন ড্যাশ মানে কি এটাও 90 ডিগ্রি প্লাস আর এন ড্যাশ কিউ, এই যে বার করেছি এখানে আর এন ড্যাশ কিউ কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আর ওয়ান মাইনাস আর টু সমান 360 ডিগ্রি, এটা হলো। বা এটাকে রাখবো সব, এ প্লাস এই যে 90 প্লাস 90 মানে কি 180, আর এই যে 180 মানে কত হলো 360, মাইনাস আর ওয়ান মাইনাস আর টু সমান কত হচ্ছে 360, বা এ সমান কত হবে 360 ওইদিকে ছিল, এদিক থেকে মাইনাস 360, মাইনাস আর ওয়ানটা হয়ে যাবে প্লাস আর ওয়ান, মাইনাস আর টুটা হয়ে যাবে প্লাস আর টু, বা এ সমান কত হচ্ছে 360 360 কেটে যাচ্ছে আর ওয়ান প্লাস আর টু, ঠিক আছে। আচ্ছা, ওইখানে যে চ্যুতিকোণ লিখে রেখে দিয়েছিলাম ডেল্টা ইজিক্যালস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু, এটাকে না 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিবি, আগে যেখানে করে রেখেছিলাম ওইখানে 1 নম্বর দিয়ে রেখে দে, ঠিক আছে। এতটা পর্যন্ত টুকে নে, তারপরে বলছি। এবারে কি লিখবো যে 1 নম্বর সমীকরণে এ ইজিক্যালস টু আর ওয়ান প্লাস আর টু বসিয়ে পাই, তাই তো। 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে এ ইজিক্যালস টু, বা এখানে লিখবো আর ওয়ান প্লাস আর টু ইজিক্যালস টু এ বসিয়ে পাই, কি লিখবো এখানে যে ডেল্টা ইজিক্যালস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, ঠিক আছে। এইটা হলো কি প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের ফর্মুলা, ঠিক আছে। এতটা পর্যন্ত হলো, তাই তো। এবারে কথা হচ্ছে কি যে প্রিজমের মধ্য দিয়ে যখন আলোক রশ্মির প্রতিসরণ হয়, তার চ্যুতিকোণের রাশি, চ্যুতিকোণের যে মানটা, সেটাকে যদি আমি মানে আপতন কোণের সঙ্গে করি, গ্রাফ করি, ঠিক আছে, লেখচিত্র আঁকি, কিরকম হবে লেখচিত্র বলতে কিরকম হচ্ছে যে দেখ এখানে ধর প্রথমে হচ্ছে কি এই প্রিজম আছে, এর উপরে 30 ডিগ্রি কোণে আলোক রশ্মি পড়লো, সাপোজ এর উপরে কত 30 ডিগ্রি কোণে আলোক রশ্মি পড়েছে, এরপরে আপতন কোণটাকে 30 থেকে আমি একটু বাড়াচ্ছি, ধর প্রথমে আমি যদি বলি 0 ডিগ্রি কোণে পড়া মানে কি বলতো লম্বভাবে আপতন, 0 ডিগ্রি কোণে আপতন মানে কি লম্ব আপতন, তারপরে ধর 5 ডিগ্রি কোণে আপতন করেছি, 10 ডিগ্রি কোণে আপতন করেছি, এরকম করে করে আস্তে আস্তে আপতন কোণের মানটা বাড়াচ্ছি, তাহলে কি হবে আর এদিকে যদি আমি চ্যুতিকোণের মানে মানগুলোকে লিখি এই বরাবর, আর এই বরাবর যদি কি লিখি আপতন কোণের মান, এটা হচ্ছে কি আপতন কোণ, আপতন কোণের মান ধর কত 0 থেকে শুরু করে কত হচ্ছে 10 15 20 এরকম করে করে বাড়িয়ে বাড়িয়ে সর্বোচ্চ আপতন কোণ কত হতে পারে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বেশি আপতন কোণ হবে না, কেন কোনো একটা তল লম্বভাবে পড়লো, ঠিক আছে, লম্বভাবে কি হচ্ছে এর উপরে আলোক রশ্মি পড়েছে, পরে এরকম করে পড়তে পারে, এরকম করে পড়তে পারে, এরকম করে পড়তে পারে, তাই না, এরকম করে পড়তে পড়তে কত হতে পারে বড় জোর কত কোণে পড়তে পারে 90 ডিগ্রি, তার মানে আপতন কোণের মান কোথা থেকে কোথায় থাকে যদি বলে 0 থেকে 90, তাই তো। আমি যদি বলে দিই এরকম আপতন কোণের মান বড় জোর কি হতে পারে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি মানে কি একদম তল ঘেঁষে আলোক রশ্মি যেন পড়ে এরকম করে, আর 0 ডিগ্রি মানে কি লম্বভাবে পড়ে। তো এখানে আপতন কোণ আর এদিকে হচ্ছে কি চ্যুতিকোণ, চ্যুতিকোণ মানে যে রাশিমালাটা এলো এটা যদি গ্রাফ করা হয় দেখা যাবে কি গ্রাফটা দেখতে এরকম হবে, এরকম মানে ইউ উল্টা মানে ইউ
ইউ এর মতো গ্রাফ হচ্ছে। এর মানে কি, ইউ এর মতো গ্রাফ হচ্ছে মানে দেখ গ্রাফটাকে যদি আমি দেখি, ধর প্রথমে ধর যদি আপতন কোণের মান এখানে হয়, তাহলে চ্যুতি কোণের মান কত, এতটা, তাই না? আমরা গ্রাফ দেখে কি বুঝি, যে আপতন কোণের মান এত হলে চ্যুতি কোণের মান এত। আপতন কোণের মান যদি এটা হয়, চ্যুতি কোণের মান কত হবে, এইখানে একটা মান দেবে। আপতন কোণের মান এটা হলে চ্যুতি কোণের মান এটা। এরকম করে করে কি হলো, আপতন কোণের মান এইখানে হলে চ্যুতি কোণটা দেখ, ধর এইটা চ্যুতি কোণ কত, ধর হচ্ছে কত 30 ডিগ্রি। এই চ্যুতি কোণটা ধর কত 45 ডিগ্রি, এটা ধর 60 ডিগ্রি, এটা ধর কিছু একটা আছে 90 ডিগ্রি, এরকম করে আছে চ্যুতি কোণ। পরে আপতন কোণ আরো যদি বাড়াই, আবার চ্যুতি কোণ আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে না? হ্যাঁ, চ্যুতি কোণের মান কি হচ্ছে, আবার আস্তে আস্তে বাড়ছে। মানে ব্যাপারটা কি হলো, যে প্রথমে চ্যুতি কোণের মান বেশি ছিল, আপতন কোণের মান বাড়াতে 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 একটা সময় চ্যুতি কোণের মান কি হলো, সবচেয়ে কম হয়েছে। আবার আপতন কোণের মান বাড়ালে কি হচ্ছে, চ্যুতি কোণের মান আবার বাড়তে শুরু করেছে। তাই তো গ্রাফটা এরকম দেখাচ্ছে না? তার মানে চ্যুতি কোণ একটা জায়গায় কি হচ্ছে, সর্বনিম্ন হচ্ছে, তাই না? মানে চ্যুতি কোণের যদি আমি মানগুলো নিই, এখানে চ্যুতি কোণের যে মান এটা হচ্ছে তার চেয়ে কম, তার চেয়ে কম। এই জায়গাতে এলে কি হচ্ছে, সবচেয়ে কম চ্যুতি কোণ, তারপরে আবার বাড়ছে। এই যে যে চ্যুতি কোণটা হলো, যেটা সবচেয়ে মানে কম চ্যুতি কোণ, এটাকে কি বলে, ডেল্টা মিনিমাম। আর এইখানে ডেল্টা মিনিমাম যে আপতন কোণ হয় না, ধর এটা আপতন কোণ আই, এই সময় কি হয়, যে যে কোণে আলোক রশ্মি আপতিত হয়েছিল, 30 ডিগ্রি কোণে যদি আপতন হলে যদি চ্যুতি কোণ সর্বনিম্ন হয়, তখন আলোক রশ্মি যখন এখান থেকে বেরোবে না, সেটাও 30 ডিগ্রিতে বেরোবে। এটা একটা কন্ডিশন। মানে চ্যুতি কোণ যখন সর্বনিম্ন হবে, তখন আপতন কোণ আর নির্গমন কোণ কি হবে, সমান হবে। কি বললাম, চ্যুতি কোণ যখন সর্বনিম্ন হবে, তখন আপতন কোণ আর নির্গমন কোণ সমান হবে। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা কি করব, এইখানে এত কিছু আমি এগুলো সব মুছে দিচ্ছি, গ্রাফটা হবে শুধু কি এরকম ইউ এর মতো দেখতে। ঠিক আছে, তোরা এরকম করেই লিখবি, যে এই বরাবর চ্যুতি কোণ, এই বরাবর আপতন কোণ লেখা আছে। কি করবি, এইখান থেকে ইউ যে গ্রাফটা করেছি না, এখান থেকে ইউ এর মতো যেটা লিখেছি, সেখান থেকে এর যে একদম মানে লোয়েস্ট পয়েন্ট, সেখান থেকে এরকম একটা ডটেড লাইন টানবি, টেনে কি বলবি, এইটাকে বলবি ডেল্টা মিনিমাম। আর এইখান থেকে একটা লাইন টানবি, মানে কি হচ্ছে, এখানে আপতন কোণ। এইটাতে কি হবে না, লিখে দিবি I1 সমান I2। মানে এইখানে এই যে মানটা, এই মানটাতে আপতন কোণ আর নির্গমন কোণ সমান সমান হচ্ছে, এবং তার জন্য চ্যুতি কোণ কি হচ্ছে, সর্বনিম্ন হচ্ছে। বোঝা গেছে কার অসুবিধা বল? কি বললাম, আপতন কোণের সঙ্গে চ্যুতি কোণের যদি গ্রাফ করি, ইউ এর মতো দেখতে লাগবে। ঠিক আছে, চ্যুতি কোণ সর্বনিম্ন কখন হচ্ছে, যখন আপতন কোণ আর নির্গমন কোণ সমান সমান হচ্ছে। ঠিক আছে, গ্রাফটাকে টুকে নে। এই সাইডের এটা এটা লাগছে না, এগুলো লাগছে না, এগুলো বোঝানোর জন্য বলেছিলাম। ঠিক আছে, এই গ্রাফটাকে টুকে নে। এখন যেটা বলা হচ্ছে যে, এই যে বলছি যে ডেল্টা ইজিক্যালস টু I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে যখন চ্যুতি কোণের মান আমি লিখব মিনিমাম, মানে চ্যুতি কোণ যখন মিনিমাম হবে, তখন কি হওয়া উচিত, I1 সমান I2। এটাকে আমি না শুধু I ধরে নিচ্ছি, তাহলে কি হবে, I1 কে লিখছি I2 কেও লিখছি কত I মাইনাস এ, তার মানে কত হলো, এটা 2I মাইনাস এ, এটা হলো কত, ডেল্টা মিনিমাম। এটাকে এই সাইডে নিয়ে আসছি, ডেল্টা মিনিমাম প্লাস এ সমান কত হচ্ছে, 2I। তাহলে এখান থেকে I কত হবে না, ডেল্টা মিনিমাম প্লাস এ বাই 2, ডেল্টা মিনিমাম প্লাস এ বাই 2। এই ফর্মুলা দিয়ে কি আসবে, আচ্ছা কোশ্চেন এলে বুঝতে পারবি। তাহলে I কত এলো, I এলো কত না, ডেল্টা মিনিমাম প্লাস এ বাই 2। মানে কোনো প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যদি ন্যূনতম চ্যুতিকোণ দেওয়া থাকে এবং প্রতিসারক কোণ দেওয়া থাকে, তাহলে আমি আপতন কোণের মান পেয়ে যাব।
আর আপতন কোণের মান যেটাই হবে সেটাই হবে কি নির্গমন কোণ, ঠিক তো? আপতন কোণ যেটা হবে সেটাই হবে নির্গমন কোণ। এবারে এই প্রিজমের যে ফর্মুলা গুলো হলো তার উপর থেকে কি হবে অঙ্ক করতে হবে এক এক করে। কিছু অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে অঙ্ক করতে হবে, দু একটা আছে এর উপরে লেখ। একটি প্রিজম লেখ। 60° প্রতিসারক কোণ বিশিষ্ট 60° প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমে 30° কোণে আপতিত আলোকরশ্মির একটি প্রিজমে 30° কোণে আপতিত আলোকরশ্মির চ্যুতিকোণ 90° হলে আলোকরশ্মি যে কোণে প্রিজম হতে নির্গত হয় তার মান নির্ণয় করো। কোশ্চেন কি দিয়েছে ভালো করে পড়, কি কি ডেটা দেওয়া আছে সেই অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে? চেষ্টা করে দেখ কি আসছে। বলেছে 60° প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমে 30° কোণে আপতিত আলোকরশ্মির চ্যুতিকোণ 90° হলে আলোকরশ্মি যে কোণে প্রিজম হতে নির্গত হয় তার মান নির্ণয় করো। এখন কথা হচ্ছে যে মেন ফর্মুলা কি ছিল, ডেল্টা ইজিক্যালস টু I1 প্লাস I2 মাইনাস এ। এখানে এই প্রশ্নতে কি কি দেওয়া আছে, 60° প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমে, মানে এটা 60°টা কিসের মান, 60°টা কিসের মান, 60° প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের প্রতিসারক কোণ কোনটা, এ হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ, তাই না? তার মানে কি কি লিখবো, প্রিজমের প্রতিসারক কোণ ব্র্যাকেটে এ সমান কত লিখবো, 60°। এবার কি বলেছে, বিশিষ্ট একটি প্রিজমে 30° কোণে আপতিত আলোকরশ্মি, মানে প্রথমে যে এই যে প্রিজমটা আছে এইখানে যে আলোকরশ্মিটা পড়েছিল সেটা অভিলম্বের সঙ্গে কত কোণ করেছে, 30°, মানে এটা কিসের মান দেওয়া আছে, I1 না I2, I1। তাহলে কি হবে, এখানে কি লিখবো, আপতন কোণ ব্র্যাকেটে কি হবে I1 সমান কত 30°। তারপরে কি বলেছে, আলোকরশ্মির চ্যুতিকোণ কত হচ্ছে 90°। তাহলে চ্যুতিকোণ মানে কোনটা, ডেল্টা হচ্ছে কত 90°। কি জিজ্ঞেস করেছে, আলোকরশ্মি যে কোণে প্রিজম হতে নির্গত হয়, মানে কোনটা, নির্গমন কোণ, তাই না? তাহলে কি লিখবো, নির্গমন কোণ ব্র্যাকেটে I2 সমান কোশ্চেন মার্ক, হয়ে গেল। এবার লিখবো কি, ডেল্টা ইজিক্যালস টু I1 প্লাস I2 মাইনাস এ। মানগুলো বসিয়ে দেবো, কত হবে ডেল্টার মান, আচ্ছা মানগুলো বসিয়ে তোরা অ্যান্সার করে বল, আমি বসাচ্ছি না, তোরা নিজেরা ক্যালকুলেশন কর। সবার 120 এসছে, তাই তো? ডেল্টার মান কত, ডেল্টার মান হচ্ছে 90 সমান I1 কত 30, I2 জানা নেই এখানে, এ হচ্ছে কত 60, তাই তো? ওকে, এখান থেকে কত হচ্ছে, এখান থেকে হচ্ছে 90, 60টা এদিকে আসবে প্লাস 60, 30টা এদিকে আসবে মাইনাস 30,
সমান কি হচ্ছে I2, তাহলে I2 হচ্ছে কত 90 প্লাস 60 মানে 150 থেকে 30 গেলে 120 ডিগ্রি। নিচে কি লিখবো, অতএব আলোকরশ্মি প্রিজম থেকে প্রিজম হতে 150 ডিগ্রি কোণে, হ্যাঁ 120 ডিগ্রি কোণে নির্গত হয়, 120 ডিগ্রি কোণে নির্গত হয়। আলোক রশ্মি প্রিজম হতে 120 ডিগ্রি কোণে নির্গত হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, আপতন কোণের মান কত হলে, আপতন কোণের মান কত হলে 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণ 40 ডিগ্রি হয় বা 40 ডিগ্রি হবে। কোশ্চেন দেখ, ভালো করে পড়ে দেখ কি হচ্ছে। আপতন কোণের মান কত হলে 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণ 40 ডিগ্রি হবে। কোন ফর্মুলা দিয়ে যাবে? চেষ্টা কর কোন ফর্মুলা দিয়ে যাবে, দেখ। কত হবে? 50 ডিগ্রি হবে বলছে। এখানে কি কি দেওয়া আছে? বলেছে আপতন কোণের মান কত হলে, মানে আই জিজ্ঞেস করেছে, অ্যাকচুয়ালি I1 জিজ্ঞেস করেছে। আচ্ছা, প্রতিসারক কোণ বিশিষ্ট বলতে কি এ হচ্ছে কত 60 ডিগ্রি, ন্যূনতম চ্যুতিকোণ মানে ডেল্টা মিনিমাম কত হচ্ছে 40 ডিগ্রি। আমরা কোন ফর্মুলা দিয়ে যাব? I ইজিক্যালস টু ডেল্টা মিনিমাম প্লাস এ বাই 2, এটা দিয়ে যাব তো, হ্যাঁ এটা দিয়ে যাব। আচ্ছা, তাহলে এখানে দেখ আই কত আসবে না, ডেল্টা মিনিমাম দেওয়া আছে কত, ডেল্টা মিনিমাম দেওয়া আছে 40, এ দেওয়া আছে কত 60 বাই 2, কত হবে না 100/2 মানে হচ্ছে কত 50 ডিগ্রি। তাহলে আপতন কোণের মান কত হচ্ছে 50, তাহলে আপতন কোণের মান হচ্ছে কত 50। অতএব আপতন কোণের মান 50 ডিগ্রি হলে ন্যূনতম চ্যুতিকোণ কি হবে? ন্যূনতম চ্যুতিকোণ হবে 40 ডিগ্রি। ন্যূনতম চ্যুতিকোণ হবে কত 40 ডিগ্রি। আচ্ছা, একটা ফর্মুলা এক্সট্রা বলছে, ঠিক আছে, তোদের নেই তবুও দেখ কিরকম করছি দেখ। যদি বলি আমি, যদি কেউ জেনে রাখতে চাস, ঠিক আছে, এখানে যে আলোক রশ্মিটা পড়েছে এর আপতন কোণ কত I1, প্রতিসরণ কোণ R1, এটা R2, এটা হচ্ছে কত I2। আচ্ছা, ন্যূনতম চ্যুতিকোণ যখন হচ্ছে মানে ডেল্টা মিনিমাম যখন হচ্ছে তখন কি বলছি, I1 সমান কি বলছি I2 বলছি, তাই তো। যখন ন্যূনতম চ্যুতিকোণ হচ্ছে তখন I1 সমান বলছি I2। আচ্ছা, যদি I1 সমান I2 হয়, মানে I1 যদি I2 এর সঙ্গে সমান হয়, তাহলে যখন I1 কোণে মানে ধর 30, ধর এখানে কত 30 ডিগ্রি কোণে যদি আলোক রশ্মি পড়ে এখানে,
তাহলে কাঁচের মধ্যে ধরো ঢুকেছে কত 20 ডিগ্রিতে, দেখ কিরকম হচ্ছে। কি বলছি, যদি 30 ডিগ্রি কোণে আলোক রশ্মি কাঁচের ওপরে পড়ে তাহলে ধর 20 ডিগ্রি কোণে প্রবেশ করেছে। এবারে এখানে যদি 30 ডিগ্রি কোণে আলোক রশ্মি মানে প্রিজম থেকে বেরোয়, মানে কাঁচ থেকে বেরোয়, এখানে কত ডিগ্রি কোণে পড়েছিল কি মনে হয়? 20 ডিগ্রি হবে। কেন না, যখন কাঁচ থেকে বায়ু মানে বায়ু থেকে কাঁচে আলোক রশ্মি যাচ্ছে তখন 30 ডিগ্রি কোণ আপতন হলে 20 ডিগ্রি হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে যখন কাঁচ থেকে বায়ুতে যাবে আপতন কোণ 20 হলে নিশ্চয়ই প্রতিসরণ কোণ কত হবে? 30 হবে। মানে উল্টো দিক দিয়ে যদি ভাবতাম যে 30-এ পড়লে 20-তে ঢুকবে, বলেছিলাম না আলোক রশ্মির প্রত্যাবর্তন নীতি, বলেছিলাম না যে 30-এ পড়লে 20-তে যদি আসে তাহলে এখানে কি হবে, 20-তে পড়লে 30-এ বেরিয়ে যাবে। বা এখানে যদি উল্টো করেও দিতাম যে 30 ডিগ্রি কোণে যদি পড়তো 20 ডিগ্রি কোণে প্রবেশ করতো, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে R1 আর R2 কি হয়? সমান হয়। R1 আর R2 কি হবে? সমান হবে। এইখানে যে আমরা I1 ইজিক্যালস টু I2 কে I ধরেছিলাম, R1 ইজিক্যালস টু R2 কে R ধরতে পারি আমরা। তাহলে এখান থেকে আমাদের I কত বেরিয়েছিল বলতো? ডেল্টা মিনিমাম প্লাস A/2। আচ্ছা, আর একটা যে ফর্মুলা ছিল R1 প্লাস R2 মানে কত ছিল? A ছিল না? R1 কে আমি R লিখলাম, R2 কেও R লিখলাম, তাহলে কত হবে? 2R সমান কত হচ্ছে? A। R সমান কত হচ্ছে? A/2। আমাকে বল, আলোক রশ্মি যখন বায়ু থেকে কাঁচে প্রবেশ করবে, কাঁচের প্রতিসরাঙ্ক মানে মানে আমি যদি বলি A মিউ জি, মানে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক আমরা কি লিখবো? সাইন I বাই সাইন R। সাইন I মানে কত? সাইন ডেল্টা মিনিমাম প্লাস A/2। আর কি সাইন R মানে কত? সাইন R এর মান কত? A/2। তার মানে কি দাঁড়ালো বুঝতে পারছিস? যে একটা প্রিজমের প্রতিসরাঙ্ক কিন্তু এই ফর্মুলা দিয়ে আসতে পারে। কেউ যদি চাস টুকতে পারিস, যদি না মনে হয় যে না কঠিন লাগছে ছেড়ে দে। ঠিক আছে, এটা এক্সট্রা ছিল, সিলেবাসে নেই। ঠিক আছে, জাস্ট মানে একটু অঙ্ক করে দেখালাম যে এরকম হতে পারে। ঠিক আছে, এরকম হতে পারে। তাহলে কি হচ্ছে, একটা প্রিজমের প্রতিসরাঙ্ক কি হচ্ছে না সাইন ডেল্টা মিনিমাম প্লাস A/2, নিচে কি হচ্ছে? সাইন A/2। এই হলো একটা ফর্মুলা। মানে যদি, তাহলে বুঝতেই পারছিস এখান থেকে কি কি পাওয়া যাবে জানিস? ন্যূনতম চ্যুতি কোণ আর প্রতিসারক কোণ যদি দেওয়া থাকে প্রিজমের প্রতিসরাঙ্ক পেয়ে যাবো, তাই না? ন্যূনতম চ্যুতিকোণ ধর দেওয়া আছে এখানে কত? ন্যূনতম চ্যুতিকোণ দেওয়া আছে কত? 60। ধর বলা আছে প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ হচ্ছে 30। ন্যূনতম চ্যুতিকোণ কত? 30। আর প্রতিসারক কোণ দেওয়া আছে কত? 60। তাহলে প্রিজমের প্রতিসরাঙ্ক বার করতে বলেছে সাপোজ। তাহলে কি রকম হয়ে যাবে? মিউ কত আসবে? সাইন ডেল্টা মিনিমাম মানে কত? 30 প্লাস A মানে কত? 60 বাই 2 বাই কি হবে? সাইন A/2। A মানে কত? 60 বাই 2। তাহলে এটা করলে কত আসছে দেখ, এটা হচ্ছে কত না সাইন, এটা 30 প্লাস 60 মানে কত? 90। 90 বাই 2 মানে কত? 45। তাহলে সাইন 45 বাই এটা কত হবে? সাইন 30। সাইন 45-এর ভ্যালু কত হচ্ছে? 1/√2। সাইন 30-এর ভ্যালু হচ্ছে কত? হাফ। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে না 1/√2 নিচে আছে ইন্টু 2/1। এখানে কেউ লিখতে পারে কত? 1/√2 ইন্টু 2 কে লিখতে পারি কত? √2 ইন্টু √2, নিচে 1, একটা √2 কেটে গেল √2। তাহলে অ্যান্সার কত আসবে? মিউ এর মান √2। এরকম করে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, ব্যাস টুকে নিলে ভালো, সবাই টুকে নে, রাখতে পারিস, অসুবিধা তো নেই কিছু। ঠিক আছে, এরপরে যেটা করছি সেটা হচ্ছে কি, যে কোশ্চেন এরকম পড়ে যে দেখাও যে সমান্তরাল কাচ ফলক বা কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনো চ্যুতি ঘটে না, কেবলমাত্র পার্শ্বসরণ ঘটে। এরকম একটা কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনটা কি, দেখাও যে সমান্তরাল
কাচ ফলক, যাকে এমনি শুধু কাচের স্ল্যাবও বলে দিচ্ছে, ঠিক আছে। স্ল্যাব মানে বলছি কি, কাচের স্ল্যাব সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনো চ্যুতি ঘটে না, কেবলমাত্র পার্শ্ব সরণ হয়। এটাকে দেখাতে হবে, ঠিক আছে। কেবলমাত্র পার্শ্ব সরণ হয়, কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব। প্রথম কথা হচ্ছে সমান্তরাল কাচ ফলক বলতে একটা কাচের প্লেট, ঠিক আছে, মোটা কাচের প্লেট হবে, যার দুটো দিক কি হবে, পরস্পর সমান্তরাল হবে। মানে এটা হচ্ছে কি একটা কাচের প্লেট একটু মোটা, যার একটা বেধ আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি কাচের প্লেট, এটা এরকমই দেখতে হবে আর কি, তবে এই সাইডটা আমরা আঁকবো না, ঠিক আছে। এর উপরে এসে আলো পড়বে, এদিক থেকে নিচের দিয়ে যাবে, ওটা আঁকার দরকার নেই আপাতত। বোর্ডে এইরকম শুধু এটুকু দেখালেই হবে। শুধু এখান থেকে কি, যে সমান্তরাল কাচ ফলক বলতে কি, এর যে এই যে তলটা না, আর এই তলটা, এরা দুজন কি হবে, পরস্পর সমান্তরাল হতে হবে। যে এরকম হলে হবে না, ধর একটা তল এরকম আর একটা তল এরকম, এরকম হলে হবে না, ঠিক আছে। দুটো তলকে সমান্তরাল হতে হবে। এই রকমের ক্ষেত্রে যদি আলোর প্রতিসরণ হয়, তাহলে সেক্ষেত্রে কোনো চ্যুতিকোণ ঘটবে না, কেবলমাত্র পার্শ্ব সরণ হবে। পার্শ্ব সরণ বলতে কি, পাশের দিকে সরে যাও। মানে দেখ, আমি ধরো বলছি যে এই একটা আলোক রশ্মি, হ্যাঁ, ধর এখানে এই তলে পড়লো, এই তল থেকে যখন বেরোবে আলোক রশ্মি তো যাওয়ার কথা ছিল কোন দিকে, এদিকে, হ্যাঁ। যদি আলোক রশ্মি এরকম করে বেরোয়, তাহলে কি বলবো, ওর যে প্রকৃত যে গতিপথ সেখান থেকে বেঁকে গেছে, তাহলে কি বলবো, চ্যুতিকোণ হয়েছে। ভালো করে বুঝবে, যদি এরকম করে বেঁকে যায় তাহলে কি বলবো, চ্যুতিকোণ হয়েছে। এদিকে তাকাবি, আলোক রশ্মি যদি এদিকে বেঁকে যায় কি বলবো, চ্যুতিকোণ হয়েছে। আচ্ছা, যদি না বেঁকে গিয়ে এই রকম সমান্তরাল ভাবে যায়, ওর যে গতিপথ ছিল এরকম সমান্তরাল ভাবে যায়, মানে কি এর যে প্রথমের যে গতিপথ ছিল যেটা, তারই সঙ্গে সমান্তরাল ভাবে যাচ্ছে, কিন্তু এই পথে না গিয়ে একটু সরে গেছে, এটাকে বলে কি, পার্শ্ব সরণ হয়েছে, চ্যুতি হয়নি। চ্যুতিকোণ কখন বলবো, যে প্রথমে এরকম যাচ্ছিল, যদি এটা এখান থেকে যাওয়ার সময় এরকম করে বেঁকে যায়, তাহলে কি বলবো, এর যে প্রাথমিক যে গতিপথ সেখান থেকে এতটা কোণে বেঁকে গেছে, এটাকে বলে চ্যুতি হয়েছে। যদি এইরকম সমান্তরাল ভাবে যায় তাহলে কি বলবো, ওর প্রাথমিক যে গতিপথ ছিল তারই সমান্তরাল ভাবে গেছে, মানে কোনো তো কোণে বাঁকে নেই, শুধু কি হয়েছে, এখানে না গিয়ে একটু পাশের দিকে সরে গেছে, এটাকে বলে পার্শ্ব সরণ ঘটা। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? এবার এখান থেকে দেখবো যে হচ্ছে কিরকম। দেখ, যদি বলি যে এই আলোক রশ্মিটা এখানে পড়েছে, এটা এখানে কি আপতন কোণ, যদি আমি দেখিয়ে দিতে পারি যে এইখান থেকে যে আলোক রশ্মিটা বেরোবে সেটাও যদি এই কোণ হয়, মানে এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও যদি 30 ডিগ্রি হয়, তাহলে কি বলবো, এটা আর এটা কি হবে, পরস্পর সমান্তরাল। দেখ, কেন কি, এগুলো কি, এইটা হচ্ছে কি, এই তলটা সমান্তরাল, তাহলে এদের ওপরে যে লম্বগুলো হবে তারাও সমান্তরাল। আপতিত রশ্মি লম্বের সঙ্গে যে কোণ করবে, এখানে নির্গত রশ্মি ও লম্বের সঙ্গে যদি সেই কোণ করে, তাহলে কি বলবো, যে আলোক রশ্মির কোনো চ্যুতিকোণ ঘটেনি, কেবলমাত্র পার্শ্ব সরণ হয়েছে। তার মানে কি, এখানে একবার আলোক রশ্মি পড়বে, একবার প্রতিসরণ হবে, কাঁচের মধ্য দিয়ে যাবে, আবার একবার প্রতিসরণ হবে, দুবার প্রতিসরণের পর স্নেলের সূত্র প্রয়োগ করে আমাকে দেখাতে হবে কি, এখানে যে I1 যেটা এখানে যে বেরোবে I2টাকে সমান দেখাতে হবে। কি প্রমাণ করতে হবে আগে বোঝা উচিত, ঠিক আছে। কোশ্চেনের মানে কি আর কি প্রমাণ করতে হবে আগে বোঝা উচিত, না হলে কি হবে, কোন কোন রাস্তা দিয়ে যাবো তো কিছুই বোঝা যাবে না, তাই না। তাহলে কোশ্চেনের মানে বোঝা গেছে, এবার কি প্রমাণ করতে হবে সেটাও বোঝা গেছে, I1 সমান I2 দেখাতে হবে। এবার আমি কি করব, যে এটা ধরে নিচ্ছি একটা ABCD একটা মানে হচ্ছে সমান্তরাল কাচ ফলক, এটাকে লিখবো পরে। তাহলে এখান থেকে আমি কি লিখবো, যে এটা হচ্ছে কত, PQ ধর আলোক রশ্মি এটা এসছে। আচ্ছা, বইয়ের এ অনুযায়ী বলে দিচ্ছি এখান থেকে কি হচ্ছে, ABCD
হ্যাঁ ঠিক আছে, পি কিউ আর, হ্যাঁ ঠিক আছে আর, দেখ এটা কি হলো, পি কিউ এখানে পড়েছে, এটা হচ্ছে কি লম্ব, হ্যাঁ তো লম্ব, তো লম্ব। এবারে বল আলোক রশ্মি কোথায় থেকে কোথায় গেছে, এটা হচ্ছে কি বায়ু মাধ্যম, এটা হচ্ছে কি কাচ মাধ্যম। আলো বায়ু থেকে কাছে গেছে, অভিলম্বের কাছে সরবে না দূরে যাবে, কাছে সরবে। লঘু থেকে ঘনতে গেছে, কাছে সরবে, তাহলে একটু কাছে চলে এলো, হয়েছে কাছে চলে এলো। এটা হচ্ছে কি পি কিউ আলোক রশ্মি এসে এখানে কি হচ্ছে আর বিন্দুতে পড়েছে, আর বিন্দুতে পড়েছে। এবার এখানে কি হবে, লম্ব টানবো আবার। এবারে বল এখন কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে, কাঁচ থেকে বায়ুতে, অভিলম্ব থেকে কি হবে, দূরে সরে যাবে, এরকম করে চলে গেল। এটা হলো কি পি কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কি এস। তাহলে এখানে কি লিখবো, প্রথমে ল্যাঙ্গুয়েজ কিভাবে লিখবো, ধরি এ বি সি ডি, এ বি সি ডি একটি সমান্তরাল কাঁচফলক, যার কি লিখবো, এ বি সমান্তরাল সিডি, অসুবিধা আছে, এ বি তলটা সিডির সাথে সমান্তরাল, হয়েছে, অ্যান্সার লেখা হচ্ছে এখন কিন্তু। ধরি এ বি সিডি একটি সমান্তরাল কাঁচফলক যার এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি। এরপরে কি লিখবো, পি কিউ আলোক রশ্মি, পি কিউ আলোক রশ্মি, ঠিক আছে। এরপর লিখবো কি না, পি কিউ আলোক রশ্মি, আলোক রশ্মি এ বি তলের কিউ বিন্দুতে আপতিত হয়ে, আপতিত হলে বা আপতিত হলে, আপতিত হলে কিউ আর পথে, কিউ আর পথে আপতিত হলে বা আপতিত হওয়ার পর, আচ্ছা ঠিক আছে, পি কিউ আলোক রশ্মি এবি তলের কিউ বিন্দুতে আপতিত হলে কিউ আর পথে প্রিজমের মধ্য দিয়ে প্রতিসৃত হয়, হ্যাঁ প্রিজমের মধ্য দিয়ে, প্রিজমের মধ্য, প্রিজম বলছি, কাচের স্ল্যাব, কাচের স্ল্যাব, স্ল্যাবের মধ্য দিয়ে প্রতিসৃত হয় এবং এবং আর বিন্দুতে, আর বিন্দুতে সিডি তলে আপতিত হয়, ঠিক আছে, আপতিত হয়। এরপরে কি লিখব, পুনরায় প্রতিসরণের পর, প্রতিসরণের পর, প্রতিসরণের পর আর এস পথে বায়ুতে প্রতিসৃত হয়, ঠিক না, আর এস পথে বায়ুতে প্রতিসৃত হয়, আর এস পথে বায়ুতে প্রতিসৃত হয়। এতটা পর্যন্ত লেখা ঠিক আছে। কি লিখেছি, যে ধরি এবিসিডি একটি সমান্তরাল কাঁচফলক, ধরি এবিসিডি একটি সমান্তরাল কাঁচফলক যার এবি সমান্তরাল সিডি, পি কিউ আলোক রশ্মি এবি তলের কিউ বিন্দুতে আপতিত হলে আর এস পথে পথে কাচের স্ল্যাবের মধ্য দিয়ে প্রতিসৃত হয়। দেখ ল্যাঙ্গুয়েজ পুরো ডিটো লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু নিজে বুঝে আপাতত মিনিং ঠিক রেখে লিখলেও হবে। প্রতিসৃত হয় এবং আর বিন্দুতে সিডি তলে আপতিত হয়, আর বিন্দুতে সিডি তলের উপর আপতিত হয়েছে, পুনরায় প্রতিসরণের পর আর এস পথে বায়ুতে প্রতিসৃত হয়। ঠিক আছে, এতটা, এতটা ঠিক আছে। আচ্ছা এবারে আমাকে বল, এখানে আমি আপতন কোণ কত ধরছি, I1, এখানে আমি আপতন কোণ কত ধরছি, I1, এদিকে তাকাবি, আপতন কোণ কত, I1, এখানে একটা প্রতিসরণ কোণ আমি ধরে নিচ্ছি কত, R। আচ্ছা আমাকে বল, এই যে যে কোণটা আর এই কোণটা কি সমান হবে, ঠিক করে দেখে বল সমান হবে কিনা। এই দুটো কোণ কি পরস্পর একান্তর কোণ, একান্তর কোণ। কেন একান্তর কোণ, দেখ এবি তলের, এবি তলের উপর লম্ব কোণটা এইটা, এই যে যে ডটের লাইনটা ধর এন,
বা হচ্ছে কত এম এন বলে দিচ্ছি, ঠিক আছে, এম এন বলে দিচ্ছি। এ বি তলের উপরে লম্ব কত বলে দিচ্ছি এম এন, আর সিডি তলের উপরে লম্ব বলে দিচ্ছি কত এম ড্যাশ এন ড্যাশ। হয়েছে, এম ড্যাশ এন ড্যাশ। তাহলে কি হচ্ছে এম এন, এটা হচ্ছে কি এবি তলের উপরে লম্ব, আর এম ড্যাশ এন ড্যাশ হচ্ছে সিডি তলের উপর লম্ব। আচ্ছা, যদি এ বি আর সিডি পরস্পর সমান্তরাল হয়, তাহলে এ বি তলের উপর লম্ব আর সিডি তলের উপর লম্বও কি হবে পরস্পর সমান্তরাল হবে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে এম এন আর এম ড্যাশ এন ড্যাশ এই দুটো লাইন কি পরস্পর সমান্তরাল, মানে কি রকম, এটা এটা পরস্পর কি আছে সমান্তরাল। এই একটা লাইন যার এই কোণটা আর এই কোণটা কি হবে সমান হবে, এই দুটো কোণ কি একান্তর কোণ। তাহলে এটা যদি আর হয় তাহলে এটা হবে কি আর। এবারে আমার এখানে কি হবে, এইটা ধরে নিচ্ছি কত I2, ঠিক আছে। তাহলে এখন কি লিখবো, এতটা লেখা হয়ে গেছে পুরোটা না কার বাকি আছে, লেখা হয়ে গেছে। এখানে লিখবো কি যে কিউ বিন্দুতে, কিউ বিন্দুতে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কি হবে, কিউ বিন্দুতে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ যথাক্রমে যথাক্রমে I1 এবং আর ধরে নিচ্ছে, ঠিক আছে। এবারে কি লিখবো, এই আর কোণের সমান কোণে ক্যাপিটাল আর বিন্দুতে আলোক রশ্মি আপতিত হয়, ঠিক আছে, আলোক রশ্মি আপতিত হয়। পাশে কি লিখে দেব, যেহেতু এ বি সমান্তরাল সিডি, কেন সমান্তরাল কাজফলক ছিল, ঠিক আছে। তাহলে কি লিখবো এম এন সমান্তরাল এম ড্যাশ এন ড্যাশ, এম এন সমান্তরাল এম ড্যাশ এন ড্যাশ, ঠিক আছে। কারণ এম এন ও এম ড্যাশ এন ড্যাশ যথাক্রমে এ বি ও সিডি তলের উপর লম্ব, হ্যাঁ কি না, তলের উপর লম্ব। আলো চ্যাপ্টার মানে কিন্তু জ্যামিতি, ঠিক আছে, আলোর চ্যাপ্টার বেশিরভাগই জ্যামিতি। তাহলে কি হলো, এটা সমান্তরাল, এটা হলে কি হবে তাদের উপর লম্ব দুটোও সমান্তরাল। এখানে কি লিখেছি, এই আর কোণের সমান কোণে আর বিন্দু ক্যাপিটাল আর বিন্দুতে আলোক রশ্মি আপতিত হয় এবং আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে মনে করি প্রতিসরণ কোণ I2, আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে মনে করি প্রতিসরণ কোণ কত I2 ধরে নিচ্ছি আমি এখানে I2, হয়েছে। তাহলে এতটা পর্যন্ত লেখা হয়েছে। এগুলো না সব কিন্তু 3 মার্কসের হচ্ছে প্রমাণ, ঠিক আছে। প্রিজমের যে প্রমাণ করেছি সেটা 3 মার্কস, এটাও 3 মার্কস, আর হচ্ছে যেটা হচ্ছে ওই যে গোলীয় দর্পণের ক্ষেত্রে যে প্রমাণটা করেছিলাম R = 2f, ওটাও 3 মার্কস, কোনো কোনো ক্ষেত্রে 2 মার্কস দিতে পারে, ঠিক আছে, 2 মার্কস দেয়ও কখনো কখনো। কিন্তু প্রিজমের যে প্রমাণটা ওটা কিন্তু 3 মার্কস, ওটাকে 2 মার্কস দেবে না, ঠিক আছে। ডেল্টা = I1 + I2 - a, ওটা। এতটা পর্যন্ত হলো। এবারে এখান থেকে আমরা কি লিখব, দেখ লিখব কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে, কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র অনুযায়ী, স্নেলের সূত্র অনুযায়ী, স্নেলের কিউ বিন্দুতে আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র অনুযায়ী কি লিখবো বল,
কিউ বিন্দুতে আলো তো প্রতিসরণ হচ্ছে, আলো কোথা থেকে কোথায় গেছে, কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে, বায়ু থেকে কাঁচে গেছে, তাহলে কি লিখবো, এ মিউ জি সমান কি লিখবো, বা এরকমও লিখতে পারিস তোরা, মিউ বাংলায় লিখবি, কেন কি স্যার ইংরেজি নাও জানতে পারে, ঠিক আছে, হ্যাঁ বলবে আমি ইংরেজি জানি না, ঠিক আছে, বায়ু মিউ কাঁচ হয়েছে, কোনো ঝামেলা নেই। এখানে কি লিখবো, সাইন কত লিখবো, সাইন, তাহলে এটাকে কি লিখবো, ওই সাইডে দেখা যাচ্ছে না, সাইন কি লিখবো, I1 বাই সাইন আর, শুধু আর লিখবো সাইন আর, ঠিক আছে, তাহলে কি হচ্ছে বায়ু মিউ কাঁচ সমান কি হচ্ছে সাইন I1 বাই সাইন আর। এখানে যখন আলোর প্রতিসরণ হচ্ছে তখন আলো কোথা থেকে কোথায় যাচ্ছে, কাঁচ থেকে বায়ুতে, এই জন্য কি লিখবো, কাঁচ মিউ বায়ু সমান কি লিখবো, সাইন আর বাই সাইন I2, ঠিক লিখেছি, সাইন আর বাই সাইন I2 হয়েছে। এবারে এখান থেকে কি লিখছি দেখ, যদি আমি লিখি যে বায়ু মিউ কাঁচ গুণ কাঁচ মিউ বায়ু কত আসে, কত আসে, এরকম গুণ করলে কত আসে, 1 আসে। বলেছিলাম একবার না, এ মিউ বি ইজিক্যালস টু 1 বাই বি মিউ এ, বলেছিলাম, হ্যাঁ, কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক যদি দেওয়া থাকে, জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কি হয়, উল্টো হয়, মনে পড়েছে, হ্যাঁ, কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক যদি দেওয়া থাকে, জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কি হবে, সেই সংখ্যাটার অনন্যক হয়ে যায়, তাই না, প্রশ্ন এসেছিল যে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 9/8 বা 8/9 কিছু একটা হচ্ছিল, ওটাই যখন উল্টো ভাবে জিজ্ঞেস করছিল তখন অনন্যক এসেছিল। তাহলে এটা যদি কোনাকুনি গুণ হয় কি হবে, এ মিউ বি ইন্টু বি মিউ এ সমান কত, 1, তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে কি বায়ু মিউ কাঁচ, পরে কি হচ্ছে কাঁচ মিউ বায়ু সমান কি আসবে, 1 আসবে, 1, তাহলে এখান থেকে বায়ু মিউ কাঁচ কত আসছে, বায়ু মিউ কাঁচ কত আসছে, সাইন আই বাই সাইন I1 বাই সাইন আর, ইন্টু কাঁচ মিউ বায়ু কত আসছে, সাইন আর বাই সাইন I2, সাইন আর বাই সাইন I2 সমান কত, 1, সাইন আর ক্যান্সেল আউট হচ্ছে, কেটে যাচ্ছে। এবার এখান থেকে কি হচ্ছে, সাইন I1 বাই সাইন I2 সমান কত, 1, এবার কোনাকুনি গুণ হবে, সাইন I1 সমান সাইন I2, যদি দু সাইডে সাইন থাকে তাহলে কি হবে, সাইন একটা কোণ সমান সাইন অপর একটা কোণ, মানে কি ওই দুটো কোণ নিশ্চয়ই সমান, আমি নিশ্চয়ই এই দিকে সাইন 30 ডিগ্রি সমান সাইন 60 ডিগ্রি লিখতে পারবো, পারবো না, লিখতে পারবো কি, লিখতে পারবো না, তার মানে কি এখানে সাইন 30 হলে এখানেও সাইন 30 হবে, তবে কি সমান, আর এখান থেকে কি হবে, অতএব I1 সমান I2, I1 সমান I2, এটা এতটা লেখা হলো, I1 সমান I2, I1 সমান I2 লেখা হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, লিখেছিস, এটা লেখার পরে কি লিখবো, I1 সমান I2 এসছে, মানে কি আপতন কোণ সমান নির্গমন কোণ, তাই না, আপতন কোণটা কি ছিল I1, I2 কি ছিল নির্গমন কোণ, অর্থাৎ এখানে কি লিখবো, অর্থাৎ, অর্থাৎ পাশে লিখবো কি, অর্থাৎ এক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে লিখ লেখ বলছি লেখ, অর্থাৎ এক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে আপতন কোণ ও নির্গমন কোণ সমান হয়, তাই, তাই, অর্থাৎ এক্ষেত্রে আপতন কোণ ও নির্গমন কোণ সমান হয়, তাই
কি হবে? লিখবি আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। লিখেছি কি, অর্থাৎ এক্ষেত্রে আপতন কোণ ও নির্গমন কোণ পরস্পর সমান হয়, তাই আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। ঠিক আছে? অর্থাৎ চ্যুতি কোণ, অর্থাৎ আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না, অর্থাৎ আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না, কেবলমাত্র পার্শ্ব সরণ ঘটে। অর্থাৎ আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না, কেবলমাত্র পার্শ্ব সরণ ঘটে। ঠিক আছে? হুম, একটা কোশ্চেন হয় যে সমান্তরাল কাচফলকের মধ্যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ তো 0 হচ্ছে, মানে আলোক রশ্মির কোনো চ্যুতি হচ্ছে না, কিন্তু পার্শ্ব সরণ কি কি বিষয়ের উপর নির্ভর করে? পার্শ্ব সরণ নির্ভর করে, এরকম করে লিখে রেখে দে, পার্শ্ব সরণ নির্ভর করে কিসের কিসের উপর নির্ভর করে? নাম্বার 1, কাচ বা কাচের স্ল্যাবের বেধ। ঠিক আছে, স্ল্যাবের বেধ লিখে দিচ্ছি, স্ল্যাব, কাচের না হয়ে অন্য কিছুরও হতে পারে। স্ল্যাবের বেধ, বেধ বলতে কি কতটা মোটা, তাই না? বেধ বলতে কি কতটা মোটা, যত বেশি মোটা হবে তত বেশি পার্শ্ব সরণ হবে। নাম্বার 2 হচ্ছে কি, না স্ল্যাবের মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাই না? মাধ্যমের প্রতিসরাঙ্ক, স্ল্যাবের মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এদের দুজনের মান বাড়লে কি হয়? এগুলি বাড়লে মানে দুজনেই, বেধ যদি বাড়ে পার্শ্ব সরণ বাড়বে, প্রতিসরাঙ্ক বাড়লেও পার্শ্ব সরণ বাড়বে, এগুলি বাড়লে পার্শ্ব সরণ কি হয়? পার্শ্ব সরণ বৃদ্ধি পায়। ঠিক আছে, পার্শ্ব সরণ বৃদ্ধি পায়। আরেকটা ছিল, এই বইতে লেখা নেই, ঠিক আছে, আরেকটা ছিল, 1 2 3 বলে দিচ্ছে। 3 হচ্ছে কি? 3 হচ্ছে আপতন কোণ। হ্যাঁ, আপতন কোণ, আপতন কোণও যদি বাড়ে পার্শ্ব সরণ বৃদ্ধি পাবে। কেন? দেখ আপতন কোণ, দেখ এখানে আপতন কোণ এখানে আছে কি, যদি হচ্ছে পুরো একদম 0 ডিগ্রিতে হয় এটা সোজা চলে যাবে। ঠিক আছে, আপতন কোণ যত বাড়বে কি হবে? একটু একটু দূরের দিকে যাবে, তাহলে আপতন কোণের উপরও নির্ভর করছে। বুঝছে? এখানে শেষ হলো কি না প্রিজমের, মানে এতটা পর্যন্ত কি কি শেষ হলো? আলোর প্রতিফলন, প্রতিসরণে প্রিজম পর্যন্ত, কাচের স্ল্যাব পর্যন্ত শেষ হলো। এরপরে প্রতিসরণের উপরে আছে কি? লেন্স। ঠিক আছে, লেন্স আছে। লেন্স করার আগে একটু পড়া ধরি। ঠিক আছে, পড়া ধরি। বল, অবতল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে? কে বলবে? অবতল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে? কি হবে? কতগুলি সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণের প্রধান অক্ষের সহিত সমান্তরালভাবে আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে। ঠিক আছে, আচ্ছা যদি বলে দেয় যে শুধু গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে, অবতল উত্তল কিছুই বলেনি, তাহলে কিরকম লিখবো? এরকম করে লিখতে পারি যে, কিরকম লিখবো? যে কতগুলি সমান্তরাল আলোক রশ্মি কোন গোলীয় দর্পণের
প্রধান অক্ষের সহিত সমান্তরালভাবে আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর কোনো নির্দিষ্ট বিন্দুতে মিলিত, প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, ব্র্যাকেটে লিখে দেব কি অবতল দর্পণের ক্ষেত্রে, ব্র্যাকেট শেষ। তারপর লিখব কি অথবা প্রধান অক্ষের ওপর যে বিন্দু থেকে আলোক রশ্মিগুলি অপসৃত হচ্ছে বলে মনে হয়, ব্র্যাকেটে লিখব কি উত্তল দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে, ব্র্যাকেট শেষ। সেই বিন্দুকে বলে ওই গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। বোঝা গেছে? যদি কিছু না বলে এরকম করে লিখে দেবো দুটো। প্রথমবারে কি লিখবো, যে প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, ব্র্যাকেটে অবতল দর্পণের ক্ষেত্রে, অথবা প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ব্র্যাকেটে উত্তল দর্পণের ক্ষেত্রে লেখা যাবে। ঠিক আছে, শুধু একটাই কোশ্চেন দিচ্ছি লেখ, যেটা অঙ্ক দিচ্ছি এক্ষুনি একটু প্র্যাকটিসের জন্য। কি কোশ্চেন, বায়ুতে আলোর আলোর তরঙ্গ দৈর্ঘ্য, বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে, আচ্ছা একটু দেখে নিই এখানে, এটাকে করে দিচ্ছি 6000। ঠিক আছে, বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে হলে কাঁচের মধ্যে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এবং কাঁচে আলোর বেগ কত, বেগ কত দেওয়া আছে কি কাঁচের প্রতিসরাঙ্ক সমান 3/2 দেওয়া আছে, কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে কত 3/2। এই কোশ্চেনটা করার পরে তারপরে লেন্স একটু বলছি। আচ্ছা দেখি এটার কি কি অ্যান্সার আসছে। ঠিক আছে, বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে মানে কি ল্যামডা এ কত আছে 6000 অ্যাংস্ট্রম, 6000 অ্যাংস্ট্রম। বলেছে কাঁচের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, মানে ল্যামডা জি চেয়েছে, তাই তো। আর কি না কাঁচে আলোর বেগ ওটা পরে করব। এখানে কি হবে, ল্যামডা এ বাই ল্যামডা জি যদি করি, তাহলে এখানে কি করা উচিত, মিউ জি বাই মিউ এ, তাই তো। তাহলে ল্যামডা এ কত হচ্ছে ভালো করে দেখবে, ল্যামডা এ কত 6000 অ্যাংস্ট্রম, ল্যামডা জি জানা নেই বার করব, মিউ জি কত 3/2, মিউ এ নিচে আছে, মিউ এ কত 1, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয় 1, ঠিক আছে, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে কত 1। এবার এখান থেকে কি করব, যে কড়াকড়ি গুণ করে দিচ্ছি, কত হবে 3/2 ল্যামডা জি সমান কত হবে 6000 অ্যাংস্ট্রমে আসছে সব। তাহলে ল্যামডা জি কত হবে 6000 গুণিতক 2/3, এটা হয়ে যাবে কত 3 2 6000 মানে 2000, এটা হচ্ছে 2 × 2 4000 কি হবে অ্যাংস্ট্রম। ঠিকঠাক আছে, তাহলে কি হবে, কাঁচে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, কাঁচে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হবে। এবারে বেগ যখন করব তখন কিভাবে করব, বেগ যখন করব তখন কিভাবে করব, যে এরকম করব, কত হবে ভি এ বাই ভি জি সমান মিউ জি বাই মিউ এ। ভি এ কত, মানে বায়ুতে আলোর বেগ কত হয় 3 × 10⁸, এটা মনে রাখতে হবে। ভি জি বার করব, কাঁচের প্রতিসরাঙ্ক কত 3/2, বায়ুর প্রতিসরাঙ্ক 1, তাই তো 1। এটা সবার লেখা হয়ে গেছে।
হ্যাঁ, লেখা হয়েছে কারো? আচ্ছা ঠিক আছে, লেখ বলছি। ঠিক আছে, তাহলে কত আসছে? 4000 এটা ছিল, এটা মুছে দিচ্ছি। এবার কি হবে? এটাকে কোনাকুনি গুণ করব, কত হবে? 3/2 ভিজি সমান কত হবে? 3 × 10⁸। এটা কি মিটার পার সেকেন্ড? আচ্ছা, ভিজি কত আসবে? 2 × 3 × 10⁸/3। 3 কেটে যাচ্ছে, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি ভিজি। তার মানে কি হচ্ছে? অতএব কাঁচে আলোর বেগ হবে কত? অতএব কাঁচে আলোর বেগ হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আজকের এতটা পর্যন্ত পড়া হলো। হোমওয়ার্ক দিচ্ছি কি, প্রথম থেকে আজ পর্যন্ত যতটা পড়া হয়েছে, মানে আলো চ্যাপ্টারে প্রথম থেকে আজকের পর্যন্ত, ঠিক আছে, পড়ে আসবে ভালো করে। পরে কবে পড়া আছে? ব্যাস, ভালো করে পড়ে আসবি প্রথম থেকে সব সূত্র, অঙ্ক, খাতাটা ভালো করে পড়ে আসবি, ঠিক আছে। পড়ার ধরবো, ঠিক আছে। 10 মার্কসের কোশ্চেন দেব সবাইকে।